হঠাৎ করেই দক্ষিণ এশিয়াতে রাজনীতিতে যে তরুণদের একটা উত্থান হলো, জেনারেশন জেড বলেন, জেনজি বলেন, মানে এই উত্থানকে কিভাবে দেখছেন? সারা দুনিয়া কাঁপিয়ে দিল প্রায়। ধন্যবাদ। আসলে দক্ষিণ এশিয়ার তরুণরা রাজনৈতিকভাবে অতৃপ্ত, তারই প্রকাশ এটা, যেটা আমরা বলতে পারি শুরুটা শ্রীলঙ্কায় ঘটেছে 2022-এর মার্চ এপ্রিল থেকে, তারপর বাংলাদেশে হলো, তারপর নেপালে, এবং সেই সুনামির ঢেউ এখন ভারতেও ঢুকছে। ভারতে আসলে একটা বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা থাকার কারণে এটা বিলম্বে সুনামির ঢেউটা ঢুকছে মনে হলো, এবং ভারত একটা বড় দেশ, একটা বিভিন্ন প্রদেশে বিভক্ত, সেই কারণে সেখানে বিলম্ব হলো আমার মনে হয়। কিন্তু কারণগুলো, পটভূমি প্রায় একই রকম। সেটা হলো দুর্নীতি, নিপীড়ন, দম্ভ, রাজনৈতিক দম্ভের বিরুদ্ধে বিদ্রোহ, এটা নিপীড়নের বিরুদ্ধে অসম্মতি, দুর্নীতি, কুশাসনের কারণে। এই যে ভারতে যেটা হলো শিক্ষা নিয়ে, সেটা একদম সরাসরি একটা কুশাসনের ফল। দম্ভের ব্যাপার আমরা বাংলাদেশে দেখেছি, তখন আমাদের শেখ হাসিনার সরকার, ভারতেও সেটা দেখেছি। বিজেপির একটা দম্ভ ছিল গত 1 দশক, এবং সবকিছু তোয়াক্কা না করার যে ভঙ্গি ছিল, সেইটার বিরুদ্ধে এই তরুণদের এই আন্দোলন হলো। এই আন্দোলনের আরো অনেকগুলো দিক আছে। সেটা হলো তারা প্রত্যেকেই তাদের লক্ষ্যটা পূরণ করেছে। শ্রীলঙ্কায় প্রধান নির্বাহী পালিয়েছে, পদত্যাগ করেছে, বাংলাদেশে ঘটেছে, নেপালে ঘটেছে, ভারতেও যে মূল আন্দোলনের যে তাৎক্ষণিক লক্ষ্য ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেইটা ঘটেছে। কিন্তু দিল্লিতে মানে আন্দোলনের সময় প্ল্যাকার্ডে কিন্তু মোদি গভর্নমেন্টের বিরোধিতা ছিল বেশি, এবং সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের অংশ হিসাবে আন্দোলনকারীরা যেসব লেখা লিখেছে, সেগুলো কিন্তু আরএসএস বিজেপির মতাদর্শের বিপক্ষে। মানে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগে কিন্তু আন্দোলনটা সীমিত ছিল না, এবং আন্দোলনের পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ পরে ওরা বলছে যে ওরা রাজনীতির ময়দানে থাকবে। তার মানে ওই যে শুরুতে যেটা আমি বলছি যে একটা অতৃপ্তি, সেটা পূর্ণতা না পাওয়া পর্যন্ত তরুণরা রাজনীতিতে সক্রিয় একটা বর্গ হয়ে উঠছে দক্ষিণ এশিয়া জুড়ে। কিন্তু এখন কি হলো? ছাত্র শিক্ষার্থীদের আন্দোলন তো আর রইল না। তাদের তাৎক্ষণিক দাবিটা পূরণ হয়েছে, কিন্তু এখন যে অনেকগুলো ঘটনা ঘটছে, এখন আজকেও বিহার, উত্তরপ্রদেশ, গোয়া এসব জায়গায় ধরপাকড় অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীদের আইডিগুলো ব্লক করা হচ্ছে বা সেগুলো অনুসন্ধান করা হচ্ছে, এবং আরএসএস পরিবারও একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে যে এই ককরোজরা মূলত বামপন্থী, এরা মূলত ভারতে মুসলিমদের পক্ষ নিয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থাৎ একটা পোলারাইজেশন, একটা মেরুকরণ শুরু হয়েছে ভারত জুড়ে। যে সরকার বলেছিল না মামলা প্রত্যাহার করবে, হ্যাঁ, কিন্তু পুলিশ তো মামলা প্রত্যাহার করেনি, এবং অনেক আরো বাড়তি অনেক জায়গায় অনুসন্ধান চলছে, গ্রেপ্তার চলছে। মানে রাজনীতিক যে বিরোধটা শুরু হয়েছে, সেটা অব্যাহত থাকবে বলে মনে হয়। এর কারণে মানে এই যে ফেসবুক জুড়ে লেখালেখি, ওখান থেকেও যারা দেখছেন তারা বলছেন এখানেই কি শেষ, নাকি নতুন করে কিছু শুরু হবে, এরকম কথাবার্তা সবার মধ্যে আছে। আর রাজীব গান্ধীতে সে বলেছেন যে উনি যেখানে যেখানে যাচ্ছেন বা গেছেন, উনি দেখেছেন সবাই বলে এই সরকার সম্পর্কে, আন্দোলন তারা যেটাই করুন। মানে এগুলো থেকে কি মনে হয় যে আসলেই মানে এটা কি শুরু নাকি শেষ, বা এটা কি? না, এটা অব্যাহত থাকবে এটা, এবং শ্রীলঙ্কায়, নেপালে, বাংলাদেশে মানে সরকার পতনের ভিতর দিয়ে এক ধরনের একটা বড় পর্যায়ে শেষ হয়েছে। এই 3 দেশেও অব্যাহত থাকবে নানা আদলে আন্দোলনটা, কিন্তু ভারতে এটা আরো অনেক দিন চলবে। মানে আমার মনে হয় যে 3 দেশে মানে কোনটা কোনটা বলছেন, সরি? শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এই এই 3টার পরেই তো ভারতে হলো। এই 3টা একটা বড় লক্ষ্য পূরণ হয়েছে। ভারতে আমি বলবো একটা সূচনা পর্যায়ে রয়েছে আন্দোলন। এটা তুলনা করা যায় বাংলাদেশের 2018-র পর্যায়ে আমি বলবো। এখানে যে রাষ্ট্র মেরামতের যে আরেকটা আন্দোলন শুরু হয়েছিল যে প্রাথমিক পর্যায়ে, ভারতেরটা এখন বাংলাদেশের ওই পর্যায়ের সাথে তুলনীয়। এটার মধ্যে কোনো বিদেশি প্রভাব আছে, কোনো উস্কানি আছে? মানে এই যে খাবার রাষ্ট্র বিপুল পরিমাণে না, চতুর্দিক সেটা থেকে। মানুষ, এই ছাত্ররা তো এক একটা পরিবারের সদস্য, এবং নয়াদিল্লিতে যেটা হলো, এরা কিন্তু মধ্যবিত্ত এবং
উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, এরা সেখানকার ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, এদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধুরা সেটা পাঠিয়েছে। এগুলা আসলে প্রচারণা যে এগুলা বাইরের দেশের কোনো উস্কানি বা সহযোগিতা আছে, এটা আমাদের আন্দোলন সম্পর্কেও এখন যেটা বলা হয় সেটাও একটা মিথ্যা প্রচারণা যে এগুলা বাইরের ইন্ধন বা সহযোগিতা আছে। এটা বলা হয়েছে নেপালের ক্ষেত্রেও, আসলে এগুলার কোনো কেউ বাস্তব প্রমাণ সাক্ষ্য কিছু দেখাতে পারে। মানে ধরেন কেউ যদি এরকম করে প্রশ্ন করে যে কোনো সংগঠন নেই, কোনো ফিউচার প্ল্যান নেই, এগুলো হঠাৎ করে এই আবেগের উপরেই কি হয়ে গেল, বা এটা কি আসলে হলো? আমি এখন আপনার সাথে যাচ্ছি না এটা নিয়ে, তবে এটা আমি প্রশ্ন রাখছি তিনজনের জন্যেই, যে এইটাই এখন আমাদের খুঁজে বার করার চেষ্টা করতে হবে। ধরেন আমরা আমাদের রাজনীতির সময় কি শিখেছি, দলটা আগে বানাতে হবে, কমিটি করো এবং সম্মেলন করো, স্ট্রাকচার না থাকলে কোনো কিছু করা যাবে না, সংগঠন ছাড়া আন্দোলন হয় না। কিন্তু এদের বেলা দেখা যায় জেএনজি কোনো সংগঠনের ধার ধারে না, কোনো স্ট্রাকচার মানে না, ইভেন কোনো ডিসিপ্লিনও মানে না। তারা মনে করছে যেটা অন্যায় তার বিরুদ্ধেই আমাদেরকে প্রোটেস্ট করতে হবে।